করলি? তুই দেখলি না ও প্রেগনেন্ট, তুই ওর পেটে লাঠি মারলি? স্যার ওই আসলে আমি মেরেছিলাম। কেন মেরেছিলি? কেন? জাহিদ, আমার পেটে খুব ব্যথা করছে, একদম ছাড়বে না ওকে। এই তুই আমার ওয়াইফের সাথে এটা কি করলি? তুই জানিস ও 9 মাসে প্রেগনেন্ট, এটাই ওর শেষ মাস, আর তুই লাঠি দিয়ে ওর পেটে আঘাত করলি? আরে জাহিদ, আমার অনেক জোরে লেগেছে, অনেক ব্যথা করছে, তুমি বাড়িতে চলো, ডক্টর ডাকবো। হ্যাঁ চলো। আরে দাঁড়ান স্যার, মেম সাহেব কত সুন্দর অভিনয় করতে পারে। আর ম্যাডাম, আপনি স্যারকে মিথ্যা কথা কেন বলছেন? আরে এই তোর মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, তুই নিজেই ওর পেটে লাঠি দিয়ে মারলি, আবার তুই এখনো পাগলামি করে যাচ্ছিস। এই তোর সমস্যা কি? না স্যার, আমি পাগলামো করছি না, আর পাগল তো সে আপনাকে বানাচ্ছে। আর ম্যাডাম, আপনি কতদিন ধরে স্যারকে পাগল বানাচ্ছেন? স্যারকে এখন সত্যটা বলে দিন। আরে তুই কে? তখন থেকে ফালতু বকবক করে যাচ্ছিস। তুই আমার সরলতার সুযোগ নিচ্ছিস। একে তো আমার পেটে মারলি, তারপরে ফালতু বকে যাচ্ছিস। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যে ওর কোনো বেবি নেই, এই জন্য আমাদের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছে। তুমি ওকে একদমই ছাড়বে না। চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ আরে দাঁড়ান, কিসের বাচ্চা? কার বাচ্চা? যদি সত্যি সত্যি বাচ্চা থাকতো তাহলে এতদিন ধরে আপনি স্যারকে মিথ্যা বলতেন না। আরে এর বদমাইশি তো বেড়ে যাচ্ছে, আর একটা কথা বললে পায়ে জুতো খুলে মারবো কিন্তু। এক মিনিট দাঁড়ান, এই দেখুন আপনার বাচ্চা। না জানি কতদিন ধরে এভাবে আপনাকে বোকা বানিয়ে যাচ্ছে। সামিয়া, এসব কি? কিছু না, আগে চলো আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। ছি সামিয়া, তুমি এতদিন ধরে আমাকে পাগল বানাচ্ছিলে। তুমি প্রেগনেন্ট না, তারপরেও জানি না কোথা থেকে নকল রিপোর্ট নিয়ে এসে আমাকে দেখিয়েছ। আমি বাড়িতে থাকি না, তার মানে এই নয় যে তুমি আমাকে মিথ্যা বলবে। বাড়ির বাইরে থাকো, থাকো থাকো না। কে আসতে বলেছে বাড়িতে? জানি না আজকে কোথায় থেকে এসেছে। শোনো, একটা কথা কান খুলে শুনে নাও। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার ফ্যামিলি আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসতাম, আমাদের 7 বছরের রিলেশন। আমরা সেই ক্লাস 10 থেকে ভালোবাসি দুজন দুজনকে। এতদিন তো আমি তোমার সাথে নাটক করেছিলাম, আর তুমি যে এত বোকা, তোমার সাথে আমি এতদিন ধরে নাটক করছি, তুমি কিছু বুঝতেই পারোনি যে তোমার স্ত্রী তোমার সাথে নাটক করছে। আর শোনো, তুমি যখনই বাসা থেকে বের হতে না, তখন আমি একটা শান্তি পেতাম। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলতাম যে ওই মানুষটা চলে গিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা এক মিনিট, এই তুমি এসব কিভাবে জানলে? বলছি স্যার। জান, আজকে আমার স্বামী আসবে বাড়িতে, আর এই নাটক আর কতদিন চলবে? আমার আর ভালো লাগে না। আর আমি বেলুন লাগিয়ে লাগিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। ওকে বলেছে আমার 9 মাস চলছে, আর আমি সত্যি সত্যি প্রেগনেন্ট তো না। বেলুন লাগিয়ে সবসময় ওর সাথে আমি অভিনয় করি। আরে সামিয়া, তুমি টেনশন করো না। আমার একটা ডাক্তার বন্ধু আছে, ওর সাথে কথা বলে একটা মিসক্যারেজের বাহানা করা যাবে। তুমি শুধু হাসপাতালে আসো, আমি সবকিছু প্ল্যান মোতাবেক করে একটা ফাইল রেডি করে দেবো। আরে এটা তো ওই ডাক্তারটা যে প্রথম নকল রিপোর্ট বানিয়েছিল। হ্যাঁ উনি। এটাই ঠিক হবে। এর আগের রিপোর্ট দেখে জাহিদের কোনো সন্দেহ হয়নি। আচ্ছা এক কাজ করি, এখান থেকে যাই, কেউ দেখে নিলে সমস্যা হবে। আর আমিও জাহিদকে এইদিকে আসতে বলেছি, এতক্ষণে হয়তো ওইদিকে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাত 10টায় হসপিটালে দেখা হবে। 9টার দিকে পেট ব্যথার অভিনয় করব, তারপরে ওকে বলবো হাসপাতালে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে সবকিছু রেডি করে রাখবো। ওকে ডান, বাই। আরে এটা তো ওই স্যারের বউ যে রমজান মাসে আমাকে 5,000 টাকা দিয়েছিল। আমি তো স্যারের সাথে কোনো অন্যায় হতে দেখতে পারি না, আমাকে স্যারকে বলতেই হবে। ও আচ্ছা, তাহলে তো তুই সবই জানতি। এত নাটক না করে সরাসরি বলে দিলে তো পারতি। আর হ্যাঁ শোনো, আমি নকল জাল রিপোর্ট বানিয়েছিলাম, সবকিছু প্ল্যান মোতাবেকই চলতেছিল। আর তাছাড়া আজকে আমি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটকও করতাম। আর তাছাড়া হাসপাতালে আমার সব ফ্রেন্ডদের বলা ছিল, সবাই প্ল্যান করে রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ফকিনিটা সব কিছু নষ্ট করে দিল। সামিয়া, তুমি আমাকে ধোকা দিয়ে একদমই ঠিক কাজ করোনি। তুমি যখন আমাকে ভালোবাসতে না, তাহলে তুমি আমাকে সরাসরি বলে দিতে, আমি তোমাকে ডিভোর্স করে দিতাম। হ্যাঁ তাহলে দে দে না, এখন কিসের প্রবলেম? নাকি আমার মুখ থেকে আরো কিছু শুনতে চাস? দিয়ে দে না ডিভোর্স, নাকি আমাকে কাগজ আনতে হবে? ঠিক আছে, টেনশন করো না, কালকের মধ্যে তোমার বাড়িতে আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তারপর তুমি তোমার ওই প্রেমিকের সাথে থাকো বা যার সাথে থাকো না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আর আমার বাড়িতে আসা তোমার আর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু মনে আছে 1 বছর আগে কি হয়েছিল? তুই তোর সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিস। তো এখন আমি আর আমার বয়ফ্রেন্ড অনেক সুখেই থাকবো, আর তোর ব্যবসার সিটে এখন আমরাই বসবো। বুঝতে পেরেছিস? ও আচ্ছা, সবকিছু তোমাদের। ঠিক আছে, তাহলে নাও, তোমাকে একটা সারপ্রাইজ দেব। তোমাকে আমি যেসব সম্পত্তির কাগজ দেখিয়েছিলাম না, ওই সবকিছুই নকল।
কারণ তোমার উপরে আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল যে তোমার পরপুরুষের সাথে কোনো অবৈধ সম্পর্ক চলছে, কিন্তু আমার কাছে তার কোনো প্রমাণ ছিল না। তাই আমি ডিসাইড করেছিলাম যে যতদিন না তোমার একটা সন্তান হবে ততদিন আমি আমার একটা কানা করেও তোমাকে দিব না। বুঝতে পেরেছো? তোমার নামে কিছুই নেই। আমার সব সম্পত্তি, আমার যত টাকা পয়সা, আমার যত ব্যবসা, সবকিছু এখনো আমার নামে। আমি শুধু তোমাকে দেখিয়েছিলাম যে সবকিছু তোমার নামে, কিন্তু না, সবকিছু আমার নামে। তাই এই ভুল ধারণা নিয়ে থেকো না যে সব সম্পত্তির মালিক তুমি। সি ইউ ইন দ্য কোর্ট।